morning, everyone. How are you all? I hope you are doing well. Myself, Kuhu Sarkar, and today in this video, I'm going to discuss about the poem "To a Skylar" by P.B. Shelley. So, before going to this poem, we should know about the writer first. As you know, he is a famous romantic poet. Romantic poet means belongs to the period of romantic, like other poets like Wordsworth, Coleridge, Byron, and Keats. Here is the picture of P.B. Shelley. Let's know about him. So, before uh, knowing the poem, you should always know about the background, in which context the poem is written, and what was the mental condition of the poet. Because whenever you are reading the poem, there you find something which you cannot understand if you don't know about the situation, if you don't know about what was going on in the poet's life. So let's know about P.B. Shelley. P.B. Shelley was born in 1792 and died in 1822. So he was only 29 when he passed away. Percy B.C. Shelley was his full name. So Percy B.C. Shelley was one of the most important poet of the English Romantic movement. He was born on 4th August 1792 in Sussex, England, into an in aristocratic family. So he was born in an aristocratic family. From his early years, Shelley showed a rebellious and imaginative spirit. So from very early age, he showed a rebellious and imaginative spirit. He studied at Oxford but was expelled for writing a pamphlet, The Necessity of Atheism. So, necessity of atheism is very much important because he wrote this thing and he was expelled, which showed his radical views against the traditional religion. Sorry. So উনি নাস্তিকতায় বিশ্বাসী ছিলেন। উনি যাই ভাবতেন যে দেয়ার ইজ নো গড। ওকে, উনি ভগবানে বিশ্বাসী ছিলেন না। এবং সেই যুগে দাঁড়িয়ে যখন ক্রিশ্চিয়ানিটি এতটা মানে লোকে এতটা ধর্ম নিয়ে অন্ধ ছিল, সেই সময়ে দাঁড়িয়ে উনি লিখছেন দ্য নেসেসিটি অফ এথেইজম, এবং খুব ইয়াং এজে উনি 29 ইয়ার্সে মারা গেছিলেন। তাহলে সেই টাইমেও অনেক ইয়াং। সেই টাইমে দাঁড়িয়ে উনি লিখছেন যে নাস্তিকতাবাদের দরকারি বা উপকারিতা বা দরকারি, কেন আমরা নাস্তিকতা মানে গ্রহণ করব। এবং তার জন্য উনি প্রথমেই ওনার স্কুল থেকে ওনাকে এক্সপেল করা হয়, অক্সফোর্ড থেকে ওনাকে এক্সপেল করা হয়। দেন এখানে এই জিনিসটা দেওয়া নেই। তারপর উনি ওখান থেকে এক্সপেল হয়ে যাওয়ার পর তারপর উনি কিছুদিন পর একজনকে বিবাহ করেন, এবং সেটা কেন বিবাহ করেন? সেই মেয়েটাকে উদ্ধার করার জন্য। তিনি এক জায়গায় যাচ্ছিলেন, সেখানে একটা মেয়েকে খুব মারধর করা হচ্ছিল, তার বাবাই তাকে খুব মারধর করেছিল, অ্যান্ড হি ম্যারিড দিস গার্ল। ওকে, যখনই উনি ওই মেয়েটাকে বিয়ে করেন, as you know that he belongs to a aristocratic family, একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে উনি বিলং করছে, কিন্তু তার বাবা তাকে ত্যায্য পুত্র করে দেয়। সঙ্গে সঙ্গে তার বাবা তাকে ত্যায্য পুত্র করে দেয়, তিনি সেখান থেকে বেরিয়ে যান। আফটার সাম টাইম তাদের বিয়েটার চলছিল, কিছুদিন পর তিনি মেরি শেলির প্রেমে পড়েন। মেরি শেলি তখন 16 ইয়ার্স ছিল, এবং হি ইলভড উইথ মেরি শেলি। তিনি মেরি শেলির সঙ্গে পালিয়ে যান। মেরি শেলির সঙ্গে যখনই তিনি বিয়ে করে পালিয়ে যান, যেহেতু তার অলরেডি একটা সোশ্যাল ম্যারেজ ছিল, এবং পরবর্তীকালে যখন তিনি মেরি শেলির প্রেমে পড়েন এবং তার সঙ্গে যখন পালিয়ে যান, তখন তিনি সোশ্যাল থেকেও আউটকাস্ট হয়ে যায়। তাহলে একটা মানুষ, সে তার জীবনে এতটা রেবেলিয়ান কিছু করছে এবং তার জন্য সবাই তাকে ক্রিটিসাইজ করছে, এবং সবাই সব কিছু থেকে তাকে এক্সপেলড হতে হচ্ছে, এবং সেই জিনিসগুলো তার অনেক মানসিক যন্ত্রণা অবশ্যই ছিল। এবং হয়তো ওয়েস্ট উইন্ডে এই লাইনটা আছে, আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ অ্যান্ড আই ব্লিড। তাহলে আমি জীবনের মানে বিভিন্ন বিভিন্ন কাঁটায় আমি পড়ে আছি, এবং তার জন্য আমার রক্তপাত হয়েছে। তাহলে এখানে দেখো, শেলি
Shelley's life was marked by his unconventional ideas, political radicalism, and love for freedom and justice. ওনার সব রাইটিংগুলোই যখন পড়বে সব কিছুতে দেখবে একটা পলিটিক্যাল এবং র্যাডিক্যাল আইডিয়া এবং যেটা ফ্রিডম এবং জাস্টিসের জন্য লেখা। He married Mary Shelley, the author of Frankenstein, and together they lived in Europe for much of their lives. And Shelley was a close friend of Lord Byron and admired Wordsworth, though later he criticized Wordsworth for abandoning his early revolutionary ideals. তাহলে উনি লর্ড বায়রনের খুব ভালো ক্লোজ ফ্রেন্ড ছিলেন এবং এই যে আহ, তারা একসাথে আড্ডা দিতেন, যেমন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, তারা একসাথে আড্ডা দিতেন এবং বিভিন্ন লেখালেখি নিয়ে তারা আলোচনা করতেন, একটা সভা বসতো। তেমনই লর্ড বায়রন, তার ওয়াইফ মেরি শেলি, তারাও একসাথে কিন্তু আড্ডা দিতেন এবং বিভিন্ন লেখালেখি নিয়ে তারা বসতেন। এবং এই যে ফ্রাঙ্কেনস্টাইন, যেটা খুব একটা বিখ্যাত একটা নোভেল, এটা যে এটা লিখেছিলেন মেরি শেলি, এইটাও কিন্তু ওই আড্ডা থেকেই বেরিয়ে এসছে। তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়েছিল যে লেটস রাইট অ্যাবাউট সাম সুপার ন্যাচারাল থিং। ওকে, সো তার পোয়েট্রিক স্টাইলে এবং তার পোয়েট্রিতে আসি। Shelley's poetry reflects his revolutionary spirit, love of nature, and belief in the power of imagination. Okay, always believe in the power of imagination, as he is a romantic poet. His style is lyrical, musical, filled with imagery, and often expressing both hope for a better world and sadness at humanity suffering. Okay, human suffering. His believed he believed poetry could bring moral and political change. ওয়েস্ট উইন্ডেও তুমি দেখবে যে তিনি ওয়েস্ট উইন্ডের কাছে প্রার্থনা করছেন যে তুমি আসো এবং আমাকে, তোমার কাছেই ক্ষমতা আছে, ইউ আর দ্য ডিস্ট্রয়ার অ্যান্ড রিজার্ভার, তোমার কাছেই ক্ষমতা আছে যে পুরোপুরি ডিস্ট্রয় করে নতুন কিছুর জন্য পথ খুলে দিতে পারে। সো হি অলসো বিলিভ দ্যাট পোয়েট্রি কুড ব্রিং দ্য মোরাল অ্যান্ড ফিলোসফিক্যাল চেঞ্জ ইন দ্য সোসাইটি। নাও লেটস নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট ওয়ার্কসগুলো জাস্ট একটু জেনে রাখবে, কারণ রাইটার কীরকম লিখছে, তিনি কীরকম লিখেছেন, এখান থেকে যদি কোনো শর্ট কোয়েশ্চেন আশা করি আসবে না, বাট তোমার ইউ শুড নো দিস, তাহলে তুমি অন্যদের থেকে একটু এগিয়ে থাকবে। Now, Queen Mab. He wrote Queen Mab in 1813, and early radical poem attacking injustice, monarchy, and religion. Okay, in his all writing you can find that he is protesting against the injustice, against the you can find the radical ideas. Alastar, or the Spirit of Solitude, 1816, shows the loneliness of a visionary poet searching for truth. The Revolt of Islam, 1817, a long narrative poem about liberty and injustice. Now other writings are Prometheus Unbound. So you should know the writing. You should know the text. Okay, Prometheus Unbound. It was published in 1820. His masterpiece and a lyrical drama based on Greek myth, presenting Prometheus as a symbol of resistance against tyranny. So why you should know this? Because the writing, the text টু আ স্কাইলার্ক, এই পোয়েমটা কিন্তু প্রমিথিউস আনবাউন্ডের সঙ্গেই কিন্তু পাবলিশ হয়েছিল এবং 1820-তে। তাই এটা কোয়েশ্চেন আসতে পারে যে ইট ওয়াজ পাবলিশড উইথ হুইচ কালেকশন। সো এটা পাবলিশ হয়েছিল প্রমিথিউস আনবাউন্ডের সঙ্গে। ইট ইজ আ লিরিক্যাল ড্রামা, যেখানে গ্রিক মিথ প্রমিথিউসের উপর লেখা হয়। হু ইজ প্রমিথিউস? প্রমিথিউস ওয়াজ আ ক্যারেক্টার হু গিভ ফায়ার টু হিউম্যানিটি, যিনি কী করেছিলেন, মনুষ্যত্বকে ফায়ার দিয়েছিলেন। ভগবান তাকে বারণ করেছিল, গড জিউস ট্রাই টু রেস্ট্রিক্ট হিম, বাট হি ডিড নট লিসন অ্যান্ড হি গেভ ফায়ার টু আওয়ার হিউম্যানিটি। এবং তার জন্য তাকে কি করা হয়েছিল, তাকে একটা পাথরে বেঁধে, তাকে একটা পানিশমেন্ট দেওয়া হয়েছিল, তাকে পাথরে বেঁধে রাখা হয়েছিল। এবং সেই পাথরে তাকে যখন বেঁধে রাখা হয়, তাকে বলা হয়েছিল, তাকে পাথরে বেঁধে রাখা হয়েছিল এবং প্রত্যেক দিন এসে একটা ভালচার এসে তার মাংসগুলো টুকরে টুকরে খেত। এবং যখন
পরের দিন সেই তাকে সেই যন্ত্রণাটা ভোগ করতে হতো এবং প্রতিদিন সেই মাংসটা আবার সেই জায়গাতে তৈরি হতো এবং পরের দিন আবার সেই ভালচারটা এসে খেত। তাহলে এই যে এত কষ্ট পাচ্ছে কিসের জন্য? বিকজ হি রিভল্ট অ্যাগেইনস্ট দ্য টাইরানি। এখানে কিন্তু গডকে টাইরানি বলা হচ্ছে, গড জিউসকে টাইরানি বলা হচ্ছে। তাহলে এই থিমটা উনি চুজ কেন করেছেন? বিকজ হি অলসো হ্যাজ দ্য সেম স্পিরিট, তারও সেই সেম স্পিরিটটা আছে রেজিস্ট করার, র্যাডিক্যাল আইডিয়াসগুলোকে সবার কাছে তুলে ধরার। সো দেয়ার হি রোট অ্যাবাউট প্রমিথিউস অ্যাজ আ সিম্বল অফ রেজিস্ট্যান্স অ্যাগেন্স্ট টাইরানি। সো গড ইজ কল্ড অ্যাজ টাইরানি। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ইট ওয়াজ রিটেন ইন 1819। তো এই কবিতাটাও আমি বলবো, এটা আগে আলোচনা করা উচিত ছিল, এরপরে করব। A powerful lyrical where the wind symbolizes both destruction and hope for renewal. Okay, to a skylark, it celebrates the pure and spontaneous joy of a bird song. Adonais, it is an elegy on the death of John Keats, full of grief but also spiritual hope. Okay, Adonais is একটা famous কবিত লেখা এলেজি। ইট ওয়াজ রিটেন ইন 1821 অ্যান্ড ইট ইজ রিটেন ফর দ্য ডেথ। এটা কিডসকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, কারণ কিডস তার অনেক আগে মারা যায় না। The Mask of Anarchy, 1819, a political poem inspired by the Peterloo massacre and non-violent resistance. Now let's know about the theme of his poetry. Okay, now খুব তাড়াতাড়ি ডিসকাস করব। Now, freedom and revolution. He strongly opposed tyranny, oppression, and injustice. Nature, like romantics, he saw nature as a source of inspiration, beauty, and moral truth. Imagination and idealism, he believed poetry could inspire human beings to create better society. Now, love and beauty. He often wrote about spiritual and eternal beauty, death, and legacy. Shelley died young at the age of 29 in 1822. When his sailing boat sank in a storm of কোস্ট অফ ইটালি। তাহলে কোস্ট অফ ইটালি, তখন উনি বোটে করে ফিরছিলেন, তখন একটা ঝড় আসে এবং ঝড়েই তিনি মারা যান বা ওখান থেকে উল্টে যায়। তো এটা নিয়েও অনেকের কনফিউশন আছে যে উনি সত্যি স্ট্রমে মারা গেছিলেন না ইট ওয়াজ আ সুসাইড। সো এটা ঠিক জানা যায় না। Despite his short life, his poetry left a deep mark on English literature. He was not widely popular during his time because of his radical views. Better, he became one of the greatest romantic poets. প্রত্যেকটা রোম্যান্টিক পোয়েট ক্রিটিসাইজড হয়েছিল বাই দ্য সোসাইটি। এখানেও উনি যখন জীবিত ছিলেন তখন তার এই র্যাডিক্যাল ভিউজের জন্য উনি ক্রিটিসাইজ হয়েছেন বারবার। বাট আফটার হিজ ডেথ হি বিকেম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোম্যান্টিক পোয়েটস। ওকে, কিডস তো যেন অনেক ক্রিটিসাইজড হয়েছিলেন এবং তার উপর এফেক্টও করে। এখানে আমাদের সেলিকেও এই যে ক্রিটিসিজমগুলো পেতে হয়েছিল তার জন্য তারও অনেক এফেক্ট পড়েছিল তার লেখাতে না, তার জীবনে। ওকে, বাইরনকেও ক্রিটিসিজম পেতে হয়েছিল। তাহলে এখানে একটা সুন্দর জিনিস বলে রাখি, যেটা খুব একটা রিলিভেন্ট নয়। যখন উনি মারা গেছিলেন, আফটার হি ডায়েড, যখন তার দেহটাকে নিয়ে আসা হয়েছিল, সেখানে লর্ড বাইরন এবং আদার রাইটার্সরা ছিলেন। তো মেরি শেলি কী করেছিলেন, তার হাড়টাকে কিন্তু পুড়তে দেননি। তার হাড়টাকে তিনি বলেছিলেন যে তার হাড়টাকে যেন কেটে বের করা হয়। তো তার হাড়টাকে বের করে নেওয়া হয়েছিল এবং মেরি শেলি সেটা নিজের কাছে রেখে দিয়েছিলেন। শেলির হার্টটা যখন তিনি নিজে মারা যান, তিনিও খুব অল্প বয়সেই মারা যান। তো যখন তিনি নিজে মারা যান, তিনি তার ওই শেলির হার্টটা তার সঙ্গে এনগ্রেভ করা হয়। সো দিস ইজ আ বিউটিফুল থিংস। whenever I think about them, I always remember the ইনসিডেন্ট। ওকে, তাহলে কীভাবে তিনি তার তার হাজব্যান্ডের হার্টটাকে রেখে দিয়েছিলেন, কারণ তাদেরও যে লাভটা ছিল সেটাও যেহেতু তিনি সোশ্যালি আউটকাস্ট ছিলেন, সোসাইটি থেকে তারা আউটকাস্ট ছিলেন, তো তাদেরকেও অনেক কিছু কিন্তু সহ্য করতে হয়েছিল। ওকে, নাও ম্যাথিউ আর্নল্ড called him a beautiful and ineffectual angel. Okay, but today Shelley
Shelley is remembered as the revolutionary voice of hope, liberty, and imagination. Now, to a Skylark, let's know about the poem first, and you should know some important things. Okay, you should note down. So, to a Skylark is one of Shelley's most famous lyrical poems, written in June 1820. Shelley composed it while he was in Leghorn. Leghorn, it is in লিভর্নো, ওকে, ইট ইজ ইন লিভর্নো, ইটালি। সো উনি যখন তোমার লেহরনে ছিলেন, এবং এটা কোথায়, ইটালিতে, উইথ হিজ ওয়াইফ মেরি সেলি, ওয়ান ইভিনিং while walking with her wife, he heard the song of a skylark flying high above them in the Italian sky. তো উনি যখন একটা সন্ধেবেলা তার ওয়াইফ মেরি সেলির সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন, তিনি দূরে একটা তোমার একটা স্কাইলার্কের আওয়াজ পেয়েছিলেন, এবং সেখান থেকেই তিনি ইন্সপায়ার্ড হন টু রাইট দ্য পোয়েম। ওকে, এই লেখাটা লেখার জন্য। এবং ওয়েস্ট উইন্ডেও দেখবে তিনি একটা ইভিনিংয়ে, ওরকমই একটা ইভিনিংয়ে তিনি হঠাৎ করে ওই ওয়েস্ট উইন্ডের একটা দেখা পায়, এবং তারপরেই তিনি সেখান থেকে ইন্সপায়ার হচ্ছেন। তাহলে এইখানে দেখবেন এই রাইটারগুলো দেখবে তোমার সে ওয়ার্ডসওয়ার্থ হোক বা একজন কিডস হোক, তারা কিন্তু এরকমভাবেই ইন্সপায়ার হচ্ছে। তো ইউ শুড নো অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড দ্যাট হি অ্যান্ড ওয়াজ ইন ইটালি অ্যান্ড ইন লেহরন, অ্যান্ড দেয়ার he inspired when he went for a walk with his wife Mary Shelley. Okay, now deeply inspired by its music and freedom. So he's not free, right? In his life he's not free, he always has some responsibility, but the bird is so much free, a free creature. So deeply inspired by its music and freedom, Shelley wrote his ode, published accompanying his lyrical drama Prometheus Unbound by Charles and James Ollier in London. Okay, but so Prometheus Unbound by Charles and James Ollier. So the poem consists of 105 lines in 21 stanzas. So 105 lines আছে এবং 21 stanzas আছে in of 5 lines each. The first 4 lines are metered in trochaic trimeter. The fifth and iambic in iambic hexameter. তাহলে প্রথমেরটা কি হচ্ছে, ট্রোকেইক ট্রাইমিটারে লেখা হচ্ছে, এবং পরেরগুলোতে কি আয়াম্বিক হেক্সামিটার ইউজ করা হচ্ছে। দ্য ফিফথ, শুধু ফিফথ লাইনটা কি দেখবে, ফিফথ লাইনটা অনেকটা লম্বা, তারও একটা কারণ আছে। তো ট্রোকেইক, প্রথমগুলো ট্রোকেইক ট্রাইমিটারে লেখা হচ্ছে, পরেরটা কি হচ্ছে আয়াম্বিক হেক্সামিটারে লেখা হচ্ছে। অ্যান্ড ইজ অ্যান আলেকজান্ড্রাইন, সো ইট ইজ কল্ড, এই স্ট্রাকচারটাকে বলা হয় আলেকজান্ড্রাইন, এবং এটা আলেকজান্ড্রাইনের কিন্তু নাম থেকে কিন্তু এসেছে। দ্য রাইম স্কিম অফ দ্য স্ট্যান্জা ইজ ABABB, এটা কিন্তু মনে রাখা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, নাও ওকে, the Skylark song the Skylark song struck Shelley as something pure, natural, and divine, a joy untouched by the sorrow and struggles of human life. So the joy is untouched by the sorrows and struggles of human life. Shelley often felt burdened by human suffering, political oppression, personal misfortunes. The skylark, on the other hand, symbolizes pure happiness, freedom, spiritual beauty, which humans long for but rarely attain. ওকে, তাহলে এই কবিতাটার থিমটা এখানে কিন্তু বলা হয়েছে, এটা আমি এখন আর ডিসকাস করবো না, পরে তোমরা দেখতে পাবে। ওকে, দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন দ্য ব্রডার কনটেক্সট অফ রোম্যান্টিক মুভমেন্ট where poets like Wordsworth, Keats, and Shelley celebrated nature and sought to learn from it. It also reflects Shelley's philosophy of poetry that poets should try to rise above earthly limitations and give voice to truth, beauty, hope, and just as the skylark pours out its song without restraint. Okay, now to a skylark, এখানে আমি এই বিউটিফুল পিকচারটা নিয়ে এসেছি, দেখো কত সুন্দর। এই পাখিটা কিন্তু যে খুব একটা আহামরি সুন্দর এমন কিন্তু নয়, ঠিক আছে, কিন্তু পোয়েটের লেখাতে তোমার মনে হবে এর থেকে বেশি সুন্দর কোনো পাখি নেই, বা একে একে কিন্তু পাখিও মনে হবে না, একে কবি বলেছেন আ স্পিরিট। ওকে,
সো হেইল টু দি এই আহ, কথাটা যখন এই হেইল কথাটাই যখন আমরা পড়ি বা আমরা যখন জানি হেইল, তখনই আমাদের দেখবে ম্যাকবেথের তোমার আম, স্মৃতি মনে পড়ে যায়। তা হেইল মানেই হচ্ছে কাউকে তুমি যখন রেসপেক্ট দিয়ে তাকে অ্যাড্রেস করছো, তাকে তোমার প্রণাম করছো, হেইল টু দি ব্লিথ স্পিরিট। তাহলে হেইল টু দি ব্লাইথ, এটা উচ্চারণটা হবে ব্লাইথ স্পিরিট। তাহলে প্রথমেই ইন দ্য ফার্স্ট লাইন হি অ্যাড্রেসিং দ্য বার্ড নট অ্যাজ আ বার্ড, ব্লাইট স্পিরিট। সো ইউ আর আ স্পিরিট, ইউ আর নট আ বার্ড, বাট বার্ড দাও নেভার ওয়ার। সেকেন্ড লাইনে কি বলছে, তুমি তো কখনো পাখি ছিলেই না, ইউ আর নেভার আ বার্ড। ওকে, সো প্রথমে কি বলছে, তোমায় স্বাগত, তুমি হলে আনন্দের আত্মা, ইউ আর দ্য স্পিরিট, ইউ আর দ্য স্পিরিট অফ জয়নেস। ওকে, জয়েন্স, তুমি হচ্ছে জয়েসের মানে আনন্দের হচ্ছে স্পিরিট। বাট দাও নেভার ওয়্যার, তুমি তো কখনো পাখি ছিলেই না। দাও ফ্রম হিভেন অ্যান্ড অর নিয়ার ইট, তাহলে কি বলছে, স্বর্গ বা স্বর্গের কাছ থেকেই তোমার গান শোনা যায় বা তুমি এসেছো। পোরেস দাই ফুল হার্ট ইন প্রোফাউন্ড স্ট্রেন অফ আনপ্রেমিটেটেড আনপ্রেমিডিটেটেড আর্ট। তাহলে কি বলছে, তুমি কি করছো, তোমার আত্মা ঢেলে দিচ্ছ, ইউ আর পোরিং, তুমি ঢেলে দেওয়া, পোরেস্ট মিন কোনো কিছু ঢেলে দেওয়া। সো ইউ আর পোরিং ইউর হার্ট ইন প্রোফাইল স্ট্রেন অফ আনপ্রিমেডিটেটেড আর্ট। ওকে, সো তাহলে কি বলছো, তুমি তোমার সম্পূর্ণ হৃদয়কে উজাড় করে দাও তোমার স্বতঃস্ফূর্ত অবিরাম গানের মধ্যে, তোমার স্বতঃস্ফূর্ত অবিরাম গানের মধ্যে। তাহলে স্বতঃস্ফূর্ত কেন বলছে, স্বতঃস্ফূর্ত এর জন্যই বলছে, যখন আমরা কোনো একটা কিছু আর্ট করি, আমরা ধরো কেউ গান ভালো করি, কিন্তু আমাদের একটা তোমার স্টেজে পারফর্ম করতে হবে, আমরা কি করি, গানটাকে বারবার প্র্যাকটিস করি যাতে আমরা খুব ভালোভাবে পারফর্ম করতে পারি। আমরা কোথাও একটা ড্রয়িং কম্পিটিশন আমরা ভালো করে বাড়িতে আঁকি, কোনো সময় ক্লাস নিতে আসলেও আমাকে 10বার জিনিসটা দেখে আসতে হয়, আমাকে সব নোটসগুলো কালেক্ট করে নিয়ে আসতে হয় যে কীভাবে আমি এটাকে ঠিক করে আরও একটু ভালো করে বোঝাতে পারবো নির্ভুলভাবে। তাহলে কি, আমাদের স্কিলগুলো কিন্তু অনেকটা মানে আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে। এটা কিন্তু একদম আমাদের ইনার স্কিল নয় বা ইনার আর্ট নয়। ওকে, বাট দ্য বার্ড হু ইজ নট আ বার্ড, হি ইজ আ স্পিরিট, হি or it never or it does not want any kind of practice, it is unpremeditated. Okay, unpremeditated means স্বতঃস্ফূর্ত, এর কাছে এই এই আর্টটা খুব স্বতঃস্ফূর্তভাবেই তিনি উজাড় করে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে প্রথমের লাইনেই আমি বলে রাখি, এখন থেকেই তোমার ফিগার অফ স্পিচগুলো দেখতে থাকবো যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়। সো ফার্স্ট হেল টু ডি, এখানে কি অ্যাড্রেস করা হচ্ছে, তাহলে এটা কি হবে, অ্যাপোস্ট্রফি যখন আমরা কাউকে অ্যাড্রেস করি। ব্লাইট স্পিরিট কেন বলা হচ্ছে একে, এটা হচ্ছে তোমার মেটাফোর। তাহলে এখানে কিন্তু ওই তোমার পাখিটাকে একটা স্পিরিটের সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা পার্সনিফিকেশনও হতে পারে, কারণ এটাকে পার্সনিফাই করা হচ্ছে। ঠিক আছে, আমি চাইছি ভিডিওটা যেন লং না হয়, বাট অনেকটাই বড় পোয়েম। ওকে, হাই স্টিল হায়ার, ওকে, হাই স্টিল হায়ার ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট লাইক আ ক্লাউড অফ ফায়ার। তাহলে কি বলছে, যে আকাশের ওপরের থেকে অনেক ওপরে তুমি উঠে যাও এবং পৃথিবী থেকে তুমি যেন একদম ফ্রম আর্থ দাও স্প্রিংগেস্ট, যেন পৃথিবী থেকে তুমি একদম উপরে উঠে যাও বা পৃথিবী থেকে তুমি একদম ওপরে লাফ দিয়ে উঠে যাও। লাইক এ ক্লাউড অফ ফায়ার the blue deep thou wingest and singing still though soar and soaring ever singest। তাহলে কি বলছে, যে আগুনের ন্যায় দেখতে মেঘের মতো গাঢ় নীল আকাশ দিয়ে তুমি উড়ে বেড়াও। তো তুমি কোথা দিয়ে উড়ে বেড়াচ্ছ, লাইক আ ক্লাউড অফ ফায়ার। দ্য লাইক আ ক্লাউড অফ ফায়ার কেন বলেছে, যখন দেখবে অ্যাজ ইট সেড দ্যাট, এটা কখন উনি ইন্সপায়ার হয়েছিলেন, যখন একটা ইভিনিং ছিল। তাহলে ইভিনিংয়ে কি হয়, সূর্য অস্ত যায়, এবং সূর্য যখন অস্ত যায় দেখবে একটা সুন্দর একটা আভা মেঘের উপর খেলে যায়। এই মেঘের উপর যখন সুন্দর একটা আভা খেলে যাচ্ছে, তখন দেখে মনে হয় যেন যে ওই ক্লাউডগুলো যেন ফায়ারি বা ক্লাউডগুলো যেন আগুনের মতো দেখতে মনে হয়। তাহলে কি বলছে, পাখিটা দেখবে সেইখান থেকে উড়ে যাচ্ছে, দ্য লাইক আ ক্লাউড অফ ফায়ার, সেই পাখিগুলো সেই মেঘের কোণ থেকে উড়ে যাচ্ছে। যেমন তোমার এই পাখিগুলো
এইখান থেকে এই পাখিটা এখান থেকে এদিক থেকে উড়ে যাচ্ছে এবং দ্য ব্লু ডিপ দাও উইঙ্গেস, তাহলে কি গাঢ় নীল আকাশের মধ্যে দিয়ে তুমি উড়ে যাও, অ্যান্ড কি করো, উঠতে উঠতে তুমি গান গাইতে থাকো, অ্যান্ড সিঙ্গিং স্টিল দাও সোর অ্যান্ড সোরিং এভার সিঙ্গেস, তাহলে তুমি কি করছো, তুমি গান গাইতে গাইতে উপরে উঠে যাচ্ছ এবং গান গাইতে গাইতে তুমি আবার উঠছো। ওকে, তাহলে এখানে দেখবে প্রত্যেকটা লাইন, প্রথমের যে 5টা লাইন আছে প্রত্যেকটা স্ট্যান্ডাতে, তো প্রথম লাইনগুলোতে দেখবে লাইনগুলো শর্ট, বাট লাস্ট লাইনটা দেখবে যেটা আয়াম্বিক হেক্সামিটারে লেখা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই লং। তাহলে এখানে একটা পাখির, তুমি যদি এরকমভাবে একটা পাখিকে আঁকো, সেই পাখিটার লাস্ট উইংটা দেখবে অনেকটা উঁচু, তাহলে এখানে দেখবে পাখিটাকে যেন ইমাজিন করা যায়, পাখিটা প্রথমে চুপ করে বসে আছে তারপর উঠছে, বা পাখিটার জন্য ডানাটা এরকমভাবে উঠছে, তো এইটা তুমি ইমাজিন করতে পারো। দেখো কত সুন্দর পাখিটা। তাহলে কি হচ্ছে, তুমি গান গাইতে গাইতে উপরে উড়ে যাও এবং গান গাইতে গাইতে তুমি আকাশের মধ্যে দিয়ে, যেটা গাঢ় নীল আকাশ বা এরকম সূর্যের আলোতে, যেখানে সূর্যের অস্ত যাওয়ার আলোতে যেখানে ক্লাউডগুলোকে ফায়ারি বা আগুনের মতো দেখাচ্ছে, তার মধ্যে থেকে তুমি উড়ে যাও। তাহলে এটা দেখবে আমরা যখন কোনো বসন্তের সময় বা কখনো সামারে আমরা যদি কখনো বাইরে বেরোই বা এরকম সূর্য অস্ত যায় যখন আমরা যদি বেরোই, দেখবে এই সামারে এটা দেখা যায়, গ্রীষ্মকালে এটা দেখা যায়, দেখবে কোথাও থেকে একটা পাখি চি 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 করে উড়ে চলে যাচ্ছে। তুমি হয়তো খুঁজবে পাখিটাকে, পাখিটাকে দেখতে পাবে না, কিন্তু এই যে একটা আমার তো অনেক সময় যেন একটা মন খারাপ হয়ে যায়, যেন যেন এই আওয়াজটা যেন আমাদের একটা ইটার্নাল একটা বিউটি দেয় বা ইটার্নাল একটা ট্রুথ আমাদের কাছে ধরা দেয়, যে চি 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 করে পাখিটা কী করছে, তার নেস্টে ফিরে যাচ্ছে। এবং এই আওয়াজটা আমরা কিন্তু খুঁজে পাই না, মানে পাখিটাকে কিন্তু আমরা হয়তো দেখতে পাবো না, কিন্তু আওয়াজটা কিন্তু আমরা পাবো। তো কবিও কিন্তু সেই জিনিসটাই কিন্তু দেখেছিলেন এবং সেটাই এখানে খুব সুন্দরভাবে তুলে ধরছেন। ইন দ্য গোল্ডেন লাইটনিং, নেক্সট প্যারা, ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান ওভার হুইচ দ্য clouds are brightening, thou dost float and run like an unbodied joy whose race just begun. ওকে, তাহলে কি বলছে, বলছে যে ইন দ্য গোল্ডেন লাইটনিং মানে সোনালি আলোতে, যেটা বললাম যে সূর্য অস্ত যাওয়ার যে সোনালি বা আগুনের মতো যে একটা আভা, ইন দ্য গোল্ডেন লাইটনিং সোনালি আলোতে, অফ দ্য সানকেন সান ডুবন্ত সূর্যের আলোতে, ঠিক আছে, অন দ্য সানকেন সান বলেই দিয়েছে, ওভার হুইচ দ্য ক্লাউডস আর ব্রাইটনিং, তাহলে কি ওই মেঘগুলির উপর দিয়ে তুমি যেন উড়ে যাচ্ছ, যে আলোতে মেঘগুলোও এতটা উজ্জ্বল লাগে, মানে ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটনিং, সেই আলোতে যখন মেঘগুলো এতটা উজ্জ্বল লাগে, দাও ডাস ফ্লার্ট অ্যান্ড রান, তুমি কি করছো, তুমি সুন্দরভাবে ওই মেঘগুলির উপর দিয়ে তুমি ভেসে বেড়াও এবং ছুটে বেড়াও, মানে পাখিটা কখনো এখানে কখনো এখানে, যেটা বললাম যে পাখিটা কখনো এখানে ওখানে তোমার উড়ে বেড়াচ্ছে, লাইক অ্যান আনবডিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগান, তোমাকে কেমন মনে হচ্ছে, যেন মনে হচ্ছে একটা অশরীরী আনন্দ তোমার মধ্যে দেখা যাচ্ছে, এবং যার দৌড়ে সবেমাত্র যেন এই রেসটা, তার যেন দৌড়টা সবেমাত্র শুরু হয়েছে। মানে উনি বলতে চাইছে যে আমরা অনেকটা ওল্ড বা আমরা অনেকটা ক্লান্ত, কিন্তু তোমার মধ্যে সেই ক্লান্তিটা নেই, তুমি উড়ে বেড়াচ্ছ এবং এমনভাবে উড়ে বেড়াচ্ছ যেন তোমার মধ্যে একটা আনবডিড জয়, যেন একটা অশরীরে একটা তোমার মধ্যে একটা আনন্দ আছে, যেটা দেখে মনে হচ্ছে ইয়োর হোল রেস জাস্ট বিগান, তোমার যেন ছোটা যে সেটা যেন জাস্ট শুরু হয়েছে, এতটা তুমি এনার্জেটিক। দ্য পেল পার্পেল ইভেন, আবার তোমার ওই সন্ধ্যের একটা তোমার আমাদের ইমেজ দিচ্ছে, দেখবে সন্ধ্যেবেলাতে যখন সূর্য অস্ত যাচ্ছে ওই টাইমটাতে দেখবে আকাশটা মানে খুবই সুন্দর একটা কালার করে, কখনো কোথাও বেগুনি, কখনো কোথাও পিঙ্ক, কখনো কোথাও ডিপ রেড, ইয়েলো, অরেঞ্জ। তো আমি কিন্তু অনেক সময় ছবি তুলে এবং সেই ছবিটা আঁকি, তো এত বিউটিফুল লাগে আকাশটা, কোথাও পার্পল রেড, কোথাও পার্পল পেল। ওকে, তো এখানে কি বলছে, দ্য পেল পার্পল ইভেন মেলস around thy flight like a star of heaven in the broad daylight, thou art unseen yet I hear thy shrill delight। তাহলে কি বলছে, দ্য পেল পার্পল কেন, যখন আকাশটা নীলাভ ও লাল হয়, মেলস দাও অ্যারাউন্ড দাই ফ্লাইট, যে তোমার যে পাখনা বা তোমার যে
তুমি যে উড়ছো, তো তোমার চারিদিকে যেন ঝরে ঝরে পড়ছে, যেন মেল্ট হচ্ছে, একটা বরফ যেমন মেল্ট হয় তেমন যেন আকাশটাও, মেঘগুলো তোমার ফ্লাইটের কাছে যেন মেল্ট হচ্ছে। এটা তুমি এরকম ভাবতে পারো, একটা পাখি যখন উড়ে যাচ্ছে তখন মেঘগুলোকে এদিক ওদিক সরে যাচ্ছে, লাইক আ স্টার অফ হিভেন। তোমাকে দেখে মনে হচ্ছে একটা, এখানে স্টার অফ হিভেন বলতে এখানে তোমার ভিনাসের কথা বলা হচ্ছে, ভিনাস মিন শুকতারা। হ্যাঁ, লাইক আ স্টার অফ ইভেন, শুকতারার মতো, ইন দ্য ব্রড ডে লাইট, পরিষ্কার দিনের আলোতে তোমাকে দেখা যাচ্ছে বা তোমাকে দেখা যায় না। দাও আর্ট আনসিন বাট ইয়েট আই হিয়ার দাই শ্রিল ডিলাইট। তাহলে তোমাকে দেখা যায় না কিন্তু তবুও তোমার তীক্ষ্ণ আনন্দের গান আমরা শুনতে পাই। তাহলে কি বলছে যে আমি যেটা বললাম যে পাখিটাকে আমরা দেখতে পাই না কিন্তু পাখির আওয়াজটাকে কিন্তু আমরা শুনতে পাই। তাহলে এই এত সুন্দর একটা সন্ধ্যেতে যখন তোমার মেঘগুলো তোমার পাখনাতে ঝরে ঝরে পড়ছে এবং যখন তোমাকে ইন দ্য ব্রড ডে লাইট দাও আর্ট আনসিন বাট ইয়েট আই হিয়ার দাই শ্রিল ডিলাইট, তোমার যে একটা ওই শ্রিল, একটা তীক্ষ্ণ আওয়াজটা সেটা আমার কানে আসছে এবং সেটা আমি যেন অনুভব করছি। এখানে একটা জিনিস আমি ভুলে গেছি এই লাইনটাতে, যেহেতু আমি বললাম যে ফিগার অফ স্পিচগুলো আমি আলোচনা করবো, তো সিঙ্গিং সিঙ্গিং স্টিল সোরিং সিঙ্গেস, তাহলে এস 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 এস, দিস ইজ আ এক্সাম্পল অফ অ্যালিটারেশন। ঠিক আছে, অ্যালিটারেশন মানে বারবার যখন আমরা কনসোনেন্ট সাউন্ড আমরা পাবো সেটাকে বলা হয় অ্যালিটারেশন। সো এটা হচ্ছে তোমার অ্যালিটারেশন। আরও ফিগার অফ স্পিচ আছে, তো পরপর আমরা দেখতে থাকবো। এনজাম্পমেন্টও আছে। এনজাম্পমেন্ট হচ্ছে একটা লাইনে যখন তোমার শেষ হয় না, পরবর্তী লাইনে যখন আমাদের আসতে হয় সেটাকে বলে এনজাম্পমেন্ট, সেটাও আছে। আচ্ছা, কিন অ্যাজ আর দ্য অ্যারোজ, keen as are the arrows of the silver spear, whose intense lamp narrows in the white dawn clear, until we hardly see, we feel that it is here। তাহলে কি বলছে, কিন অ্যাজ আর দ্য অ্যারোস, তাহলে তোমার গান হয় তীক্ষ্ণ, মানে পাখিটার আওয়াজটা বলে না চি 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 বা এরকমই কোনো একটা আওয়াজ, ইয়োর ইয়োর সং মানে তোমার গানটা হয় তীক্ষ্ণ, অ্যান্ড অফ দ্য সিলভার স্পেয়ার, চাঁদের আলোর মতো, হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোস, যার উজ্জ্বল আলো যখন কমে আসে, যার উজ্জ্বল আলোটা যখন আস্তে আস্তে কমে যায় তখন কি হয়, ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার, যখন পুরো চারিদিক সাদা হয়ে যায়, যখন সাদা ভোর শুরু হয়, আনটিল উই হার্ডলি সি, উই ফিল দ্যাট ইট ইজ হেয়ার, আমরা হয়তো তখন চাঁদকে দেখতে পাই না, যতক্ষণ না চাঁদ অদৃশ্য হয়ে যায়, যদিও আমরা জানি চাঁদ আকাশেই আছে। আমি এখানে বেঙ্গলি ট্রান্সলেশনটা বের করেছি কারণ খুবই ইম্পর্টেন্ট, এতগুলো লাইন আছে তো যেন ঠিক এক্স্যাক্ট মিনিংটা তোমাদেরকে বলতে পারি। তাহলে কি বলছে, কিন অ্যাজ আর দ্য আরোস, মানে যখন তোমার আওয়াজটা আমরা শুনতে পাই, তোমার তীক্ষ্ণ আওয়াজটা কখন, যখন দেখবে আমাদের চাঁদটাকে তো আমরা সবসময় দেখতে পাই না, পূর্ণিমার সময় আমরা চাঁদ দেখতে পাই, রাতে আমরা চাঁদ দেখতে পাই পূর্ণিমার রাতে, কিন্তু তারপরে কিন্তু আমরা চাঁদটা দেখতে পাই না। তাহলে এটা কি হয়, সূর্যের আলোতে এটা ঢেকে যায়, বাট স্টিল উই নো দ্যাট দ্য মুন ইজ প্রেজেন্ট, ভেরি মাচ প্রেজেন্ট দেয়ার। তাহলে এখানেও কি বলা হচ্ছে, যখন এই চাঁদের আলো আমরা দেখতে পাই না, যখন তার উজ্জ্বল আলোটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার, যখন এই সকালের আলোতে যখন ক্ষীণ হয়ে যায়, আনটিল উই হার্ডলি সি, আমরা যতক্ষণ না দেখতে পাই, বাট উই ফিল, কিন্তু আমরা জানি যে চাঁদটা আছে, উই ফিল দ্যাট ইট ইজ দেয়ার। তাহলে তোমার আওয়াজটা আমরা যখন শুনতে পাচ্ছি, মানে তোমাকে যখন আমরা দেখতে পাচ্ছি না, বাট তোমার আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি, এবং তুমি যখন থাকছো না তখনও আমরা ফিল করছি যে ইউ আর স্টিল দেয়ার, তুমি সেখানেই আছো। এখানে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, অল দ্য আর্থ অ্যান্ড এয়ার, তাহলে অল দ্য আর্থ অ্যান্ড এয়ার with thy voice is loud as when night is bare, from one lonely cloud the moon rains out her beams and heaven is overflowed। ওকে, তাহলে কি বলছে, সমস্ত পৃথিবী অ্যান্ড বায়ুমণ্ডল, অল দ্য আর্থ অ্যান্ড এয়ার, সমস্ত পৃথিবী অ্যান্ড বায়ুমণ্ডল, উইথ দ্য ভয়েস ইজ লাউড, মানে তোমার গানে যেন ভরে ওঠে, অ্যাজ when নাইট ইজ বেয়ার, তাহলে কি, যখন রাত্রিটি উন্মুক্ত থাকে, ফ্রম ওয়ান লোনলি ক্লাউড, তাহলে তখন একটি নির্জল মেঘের পিছন থেকে, দ্য মুন রেইনস আউট হার বিমস অ্যান্ড হিভেন ইজ ওভারফ্লো, চাঁদের আলো বর্ষিত হয় এবং তোমার গানের মতো সর্বস্থানে
তোমার ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে পৃথিবী এবং বায়ুমণ্ডলে তোমার গানটা কিন্তু আমরা শুনতে পাই, আমরা উপলব্ধি করতে পারি। কোথায়? যখন দ্য নাইট ইজ বেয়ার, নাইট পুরোপুরি উন্মুক্ত থাকে, তখন আমরা চাঁদের আলোর যেমন ঝরে পড়ে, মুন রেইনস আউট হার বিমস। তাহলে কি এখানে মুনকেও কিন্তু পার্সনিফাই করা হচ্ছে, যে মুন কি করছে, তার বিমস সে কি করছে, ছড়াচ্ছে। বিমস মানে মুনলিট। ওকে, মুন লাইটটা যখন ঝরে পড়ছে, অ্যান্ড দ্য হেভেন ইজ ওভারফ্লোড উইথ দ্য লাইট। ওকে, হোয়াট দাও আর্ট উই নো নট। তাহলে তুমি কে? হু আর ইউ? তুমি কে আমরা তা জানি না। হোয়াট ইজ মোস্ট লাইক দি, হোয়াট ইজ মোস্ট মানে তুমি কার মতো সেটাও আমরা জানি না। ফ্রম রেইনবো ক্লাউডস দাও দেয়ার ফ্লো নট। তাহলে কি বলছে, রামধনুর মেঘ থেকে যেন বের হয়ে এসেছো, যেন দাও ফ্লো নট। ড্রপস অফ ব্রাইট টু সি। তাহলে কি, যেন তোমার ড্রপস অফ ব্রাইট টু সি, বৃষ্টির ফোঁটাটা যতটা উজ্জ্বল নয়। অ্যান্ড ফ্রম দাই প্রেজেন্স শাওয়ার্স আর রেইন অফ মেলোডি। তাহলে তোমাকে কিরকম মনে হচ্ছে, যে যতটা সুন্দর তোমার সুরের বর্ষণ হয়। তাহলে কি বলছে এখানে, কিন্তু এখন কম্পেয়ার করছে, কিন্তু কম্পেয়ার করে আমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছে যে উনি স্কাইলাইটটা কার মতো নয়। তাহলে এখানে দেখবে পরবর্তী স্ট্যান্জাগুলোতে কবি আমাদের পৃথিবীর সবথেকে যে সুন্দর তোমার ইমাজিনিগুলো আছে সেগুলোকে কিন্তু তুলে ধরেছেন, এবং তুলে ধরার সঙ্গে সঙ্গে উনি এটাই বলছেন, উনি কিন্তু কম্পেয়ার করছেন, উনি বলছেন এই রেইনবোর যে আলোটা যতটা সুন্দর হয়, তুমি জানো যে রেইনবো কোথা থেকে মানে আমরা দেখতে পাই, আমরা একটা মেঘ থেকে আর একটা মেঘে এঁকে রেইনবোটাকে দেখতে পাই, এবং একটা অসাধারণ সুন্দর একটা বিউটিফুল সিনারি। এবং এর সাথে সাথে যে বৃষ্টির ড্রপগুলো পড়ে, সেই বৃষ্টির ড্রপগুলো যেন অসাধারণ সুন্দর লাগে। তো কবি প্রথমে আমাদেরকে একটা পিকচার দিচ্ছে, যেখানে আমরা খুব দেখে আমরা আপ্লুত হয়ে যাচ্ছি যে এটা অসাধারণ সুন্দর। তারপর কবি কি বলছেন, বাট ইয়োর সং, তোমার গান, এই তোমার মেলোডি, তোমার সুরের সুর, এগুলোকেও যেন ছাড়িয়ে যায়, মানে এগুলো কিছুই না তোমার গানের কাছে। তাহলে এখানে একটা জিনিস বলে রাখি, কবি এখানে অনেক কিছুই দেবেন তোমার পৃথিবীর সৌন্দর্যের মধ্যে, এবং সেখান থেকে উনি বারবারই বলবেন সেগুলো তোমার কাছে কিছুই না, তুমি অতুলনীয়। কেন বলছেন, কারণ উনি কিন্তু প্রথমেই আমাদের বার্ডটাকে একটা স্পিরিট হিসেবে দেখেছেন, হুইচ ইজ আনরিয়াল। ওকে, তাহলে এখানে দেখবে ওর টু দ্য গ্রেসিয়ান আর্নে কিন্তু কবি বলবেন যে মিউজিকটা শোনা যায়, কিডস বলবেন যে মিউজিকটা শোনা যায়, হুইচ উই ক্যান হার্ড, ইট ইজ সুইট, এটা মিষ্টি, বাট হুইচ উই আনহার্ড, আমরা যেটা শুনতে পারি না সেটা আরও বেশি সুন্দর। তাহলে এখানেও কিন্তু কবি এটাই বলেছেন যে তুমি সুন্দর, পৃথিবীর সৌন্দর্যগুলো থেকেও তুমি সুন্দর, কারণ তোমাকে কল্পনায় করতে হয়, তুমি কল্পনায় আসো, তুমি রিয়েলিটিতে আসো না। ওয়েস্ট উইন্ডে যেমন একটা ওয়েস্ট উইন্ড, যেটা আমাদের পৃথিবীরই একটা উইন্ডকে তাকে তুলনা করা হয়েছে বা তাকে দেখানো হয়েছে, কিন্তু এখানে পাখিটাকে যেন এই পৃথিবীরই নয়, পাখিটা যেন হিভেন থেকে এসেছে, তাই পৃথিবীর সৌন্দর্যের সঙ্গে কখনোই তাকে তুলনা করা যাবে না। তো এক একটা করে উনি তুলনা করেছেন। নাও, লাইক আ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট। তাহলে কি বলছে, লাইক আ পোয়েট হিডেন, তোমার গান একজন কবির মতো, লাইক আ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট, যে নিজেকে কল্পনায় নিমজ্জিত রেখেছে, যে যেন সবসময় নিজের মধ্যে নিমজ্জিত। একটা পোয়েট কি হয়, সে সবসময় নিজের মধ্যেই ব্যস্ত থাকে বা কিছু ভাবনার মধ্যে সে ব্যস্ত থাকে। সিঙ্গিং হিমস আনবিডেন টিল দ্য ওয়ার্ল্ড ইজ রড টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স ইট হিডেড নট। তাহলে কি বলছে, সিঙ্গিং হিমস আনবিডেন মানে হচ্ছে, এবং একভাবে গান গুনগুন করে যাচ্ছে, সে যেন সবসময় গান গুনগুন করে যাচ্ছে। টিল দ্য ওয়ার্ল্ড ইজ রড, যতক্ষণ না পৃথিবীর মানুষদেরকে সে জাগিয়ে তুলছে, যতক্ষণ না সে পৃথিবীর মানুষদেরকে সে জাগিয়ে তুলছে, ততক্ষণ একটা কবি কী করছে, নিজের মধ্যে রয়েছে, এবং তার থটগুলো যতক্ষণ না পৃথিবীর মানুষকে জাগিয়ে তুলছে। টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স ইট হিডেড নট, মানব জাতির উন্নতির আশা এবং বর্তমান অবনতির ভয়কে বোঝার জন্য, এবং যেটির বিষয়ে সবাই অবচেতন ছিল। তাহলে কি বলছে, টু সিম্প্যাথি, তাহলে একটা পোয়েট সে কী করে, তার মধ্যে সবসময় ব্যস্ত থাকে, তার লেখায়, তার চিন্তার মধ্যে সবসময় নিমজ্জিত থাকে, এবং সেখান থেকে সে কী করছে,
যতক্ষণ না পর্যন্ত তার লেখা দিয়ে সে পৃথিবীকে জাগাতে পারছে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু কেউ চেনে না। টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স ইট হিডেড নট। এটা এইভাবেও বলা যায় যে একটা রাইটার সে যখন কিছু লেখে তার লেখা, সে কিন্তু মানে তোমার বসে থাকে না যে তাদের পৃথিবীর লোক তাকে একসেপ্ট করবে আর পৃথিবীর লোক তার লেখাতে জাগরিত হবে। টু সিম্প্যাথি, কেউ তাকে সিম্প্যাথি দেবে অথবা কেউ তাকে ভয় পাবে, হি জাস্ট ডোন্ট কেয়ার। ওকে, তো সে এইটার ব্যাপারে কেয়ার করে না। এখানে পাখিটাও যেন সেই তার মতোই কোনো কিছুর তোয়াক্কা না করে তার সত্যটা, তার যে ইটারনাল ট্রুথটা যেন গিয়ে চলেছে। লাইক আ হাই বর্ন মেডেন, নাও অ্যানাদার কম্প্যারিজন, বলছে যেন মনে হচ্ছে একটা উচ্চ বংশীয় একটা মেডেন, একটা উচ্চ বংশীয় একটা মেয়ে, মেডেন মিন যার অবিবাহিত মেয়ে, মহিলা বা একটা প্রিন্সেস, ইন আ প্যালেস টাওয়ার, যে কি আছে প্যালেস টাওয়ারে আছে, সুদিং হার লাভ লেডেন, তাহলে কি করছে সে সুদিং হার লাভ লেডেন মানে সান্ত্বনা দেয় তার প্রেমের ভারাক্রান্ত মানে একটা মেয়ে যে টাওয়ারে দাঁড়িয়ে আছে, একটা ইমেজ এরকম কল্পনা করো, যে কি করছে তার লাভারের জন্য গান গাইছে বা তার বিষাদের যে একটা গান গাইছে, সোল ইন সিক্রেট আওয়ার উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ হুইচ ওভারফ্লোজ হার বাওয়ার। তাহলে কি বলছে যে হৃদয়কে মধ্য রাত্রিতে সে কি করছে যখন গান গাইছে এবং তার মধুর সঙ্গীতের দ্বারা যেই সঙ্গীত তার কে ভরিয়ে তোলে। তাহলে কি বলছে উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ, তাহলে কি করছে ওই মেয়েটা, সে একটা প্যালেসে দাঁড়িয়ে আছে, সে গান করছে এবং সেই গানটা যেন তার ঘরকে সুন্দরভাবে ভরিয়ে দিচ্ছে। আবার একটা ইমাজিনারি, উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ হুইচ ওভারফ্লোজ হার বাবা, তার ঘরটাকে সুন্দর যেমন ভরিয়ে দিচ্ছে তার থেকেও যেন তোমার গানটা সুন্দর। নাও লাইক আ গ্লো ওম গোল্ডেন, তাহলে গ্লো ওম গোল্ডেন বলতে এখানে কিন্তু আমাদেরকে জোনাকির কথা বলা হয়েছে। তুমি হলে সোনালি আলো ছড়ানো জোনাকির মতো, লাইক আ গ্লো ওম গোল্ডেন, জোনাকি পোখার মতো, ইন আ ডোয়েল অফ ডিউ, ইন আ ডোয়েল অফ ডিউ মানে যে জোনাকি কোনো ছোট্ট উপত্যকায়, ডেল অফ ডিউ যেখানে একটা ছোট্ট উপত্যকায় ঘুরে বেড়ায়, স্ক্যাটারিং আনবিহোল্ডেন অদৃশ্য অবস্থায় ছড়িয়ে আছে। আমরা তো জোনাকিকে দেখতে পাই না, শুধু তার লাইটটাকে যেন আমরা চারিদিকে দেখতে পাই। ইন ইটস এরিয়াল হিউ মানে কি বলছে, এর একটা যে একটা মৃদু একটা আলো যে আমরা দেখতে পাই, হিউ মানে হচ্ছে লাইট, অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ। তাহলে কি বলছে, এগুলোকে দেখা যায় কোথায়, ফুল এবং ঘাসের মধ্যে, যে ঘাস এবং ফুলগুলি জোনাকিকে আড়াল করে রেখেছে। তাহলে আমরা জানি যে আমরা এরকম ইমেজ আমরা দেখতে পাই যেখানে পাখি এর এরকমভাবে ঘাস পাতার মাঝখানে কি আমরা জোনাকিগুলোকে আমরা লাইটের মতো আমরা কিন্তু দেখতে পাই। তাহলে তোমার গানটাও যেন সেরকম, লাইক আ গ্লো গোল্ডেন ইন আ ডেল অফ ডিউ স্ক্যাটারিং আনবিহোল্ডেন ইটস এরিয়াল হিউ, যে তার এরিয়াল হিউটাকে লাইটটাকে ছড়িয়ে দিচ্ছে, এবং অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, যেটা ওই পাতাগুলো যেন ওই জোনাকিগুলোকে ঢেকে রেখেছে, শুধুমাত্র তার আলোটা কিন্তু আমরা দেখতে পাই। তেমনই যেন ওই মেঘের কোলের মধ্যে থেকে তোমাকে আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র তোমার গানটা আমরা শুনতে পাচ্ছি। লাইক আ রোজ আনবাওয়ার্ড, ওকে সরি, লাইক আ রোজ এমবাওয়ার্ড ইন ইটস ওন গ্রিন লিভস, তাহলে একটা রোজটা যদি আমরা পুরোটা স্ফুটিত না করি তাহলে কি হবে, এই রোজটা আমাদের দেখতে পাবো, রোজটা তার লিফে কিন্তু আবৃত রয়েছে, ঠিক আছে, তার লিফে কিন্তু আবৃত রয়েছে। তাহলে কি বলছে, লাইক আ রোজ embowered in its own green leaves by warm winds deflowered, till the scent it gives makes faint with too much sweet those heavy winged thieves। তাহলে কি বলছে যে একটা রোজটা কি হচ্ছে, তুমি হলো গোলাপের মতো, যে কি হচ্ছে তো গ্রিন লিফে লুকিয়ে রয়েছে, যে তার নিজের সবুজ পাতায় লুকিয়ে রয়েছে, অ্যান্ড বাই ওয়ার্ম উইন্ডস ডিপ ফ্লাওয়ার, সেই গোলাপটি তার সুগন্ধ হারাচ্ছে কখন, যখন ওয়ার্ম, এটা একটা তোমার একটা ইভিনিংয়ের কথা বলেছে বা একটা তোমার এটা সামার টাইম, তাহলে সেখানে কি হচ্ছে, গন্ধটা কে চুরি করে নিয়ে যাচ্ছে, উষ্ণ হাওয়া, উষ্ণ উইন্ড, তো সেই
ওয়ার্ম উইন্ডটা কী করছে, ডিফ্লাওয়ার্ড করে দিচ্ছে, তার ওই গোলাপের গন্ধটা যেন পুরোপুরি চুরি করে নিচ্ছে, গোলাপটাকে যেন একদম গন্ধ মুক্ত করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে যেন উষ্ণতা, এই উষ্ণ বাতাসে যেন গোলাপটা তার গন্ধ হারাচ্ছে, স্টিল করে নিচ্ছে। টিল দ্য সেন্ট ইট গিভস, তাহলে এই গন্ধটা নিয়ে এসে কাদের দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে। এবং যতক্ষণ না আমরা যেন ফেন্ট, মানে ওই গন্ধতে আমরা যেন অজ্ঞান হয়ে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত অজ্ঞান হয়ে যাচ্ছি, সেরকমভাবে হাওয়াটা বয়ে আসছে। মেক ফেন্ট উইথ টু মাচ সুইট, তাহলে কী বলছে, তার মধুর গোলাপের সুগন্ধ চুরি করা বাতাসকে যেন ভারাক্রান্ত করে তুলছে, আমাদেরকে যেন পুরোপুরি ভারাক্রান্ত করে তুলছে। সো সেই তার থেকেও তোমার গানটা কিন্তু সুন্দর। সাউন্ড অফ ভার্নাল শাওয়ার্স, নাও অ্যানাদার কম্প্যারিজন। সাউন্ড অফ ভার্নাল শাওয়ার্স মানে বসন্তের ঝিরঝিরে বৃষ্টির শব্দ। সাউন্ড অফ ভার্নাল শাওয়ার্স, বসন্তের ঝিরঝিরে বৃষ্টির শব্দ। অন দ্য টুইঙ্কলিং গ্রাস, তাহলে টুইঙ্কলিং গ্রাস রেইন অ্যাওয়াকেন ফ্লাওয়ার্স। অন দ্য টুইঙ্কলিং গ্রাস মিন উজ্জ্বল ঘাসের ওপরে বৃষ্টি যখন পড়ে, মানে শিশিরের মতো যে বৃষ্টিগুলো পড়ে ঘাসের ওপরে, বুঝতেই পারছো, যখন আমরা দেখতে পাই সেই ঘাসের ওপরে বৃষ্টিগুলো ঝরে পড়ছে। রেইন অ্যাওয়াকেন ফ্লাওয়ার্স, all that ever was joyous, clear and fresh, thy music doth surpass। আবার সেটা বলছে যে এই উজ্জ্বল ঘাসের ওপর যখন বৃষ্টি পড়ার পর, বা সেই বৃষ্টিতে রেইন অ্যাওয়াকেন ফ্লাওয়ার্স, যখন এই বৃষ্টি স্নাত ফুলগুলোকে আমরা দেখতে পাই, সেই ফুল গাছগুলোর এতটা সুন্দর হয়। এবং অল দ্যাট এভার ওয়াজ, যা সবই আছে, জয়াস, ক্লিয়ার, যা খুব স্বচ্ছ, পরিষ্কার, আনন্দময়, কিন্তু এই এত সুন্দর ইমেজিরিগুলো থেকেও ওই মিউজিক ডোথ সারপাস, তোমার মিউজিকটা যেন এদেরকেও ছাড়িয়ে গেছে বা এদেরকেও সারপাস করে গেছে। নাও টিচ আস অর টিচ আস অর টিচ আস স্পিরিট অর বার্ড। আবার বলছে, মানে তুমি হচ্ছে স্পিরিট অর বার্ড, টিচ আস, আমাকে শেখাও বা আমাদেরকে শেখাও। হোয়াট সুইটেস্ট থট তা আর দাইন, তুমি কি, মানে কি এমন সুইটেস্ট থট তোমার কাছে আছে যেটার দ্বারা তুমি গান গাইছো, কোন মধুর ভাবনা তোমাকে এত সুন্দর গান গাইতে বাধ্য করছে বলবো না, অনুপ্রাণিত করছে। আই হ্যাভ নেভার হার্ড, আমি শুনিনি এরকম প্রেজ অফ লাভ অর ওয়াইন, মানে যখন আমাদেরকে কেউ প্রেজ করে বলে একটা গান গাও, বা আমাদের হাতে একটা ওয়াইন থাকে যখন আমরা গান গাই, তাহলে আমাদের গান করার পিছনে একটা উদ্দেশ্য দরকার পড়ে। আমরা যখন খুব আনন্দে থাকি তখন আমরা গান করছি, আমরা যখন খুব দুঃখে থাকি তখন আমরা গান করছি, আমরা যখন কেউ আমাদেরকে প্রেস করছে তখন গান গাইছি, বা যখন আমরা মদ্যপান করছি তখন আমরা আনন্দে গান করছি। তাহলে আমাদের এতগুলো রিজন লাগে, কিন্তু তোমার তো সেই রিজনগুলো কিছুই নেই। তাহলে তোমার গানটা, যেটা প্রথমেই বলেছে যে স্বতঃস্ফূর্ত, তাহলে কি বলছে, আই হ্যাভ নেভার হার্ড প্রেজ অফ লাভ অ্যান্ড অর ওয়াইন দ্যাট প্যান্টেড ফোর্থ অফ ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন। তাহলে কি বলছে, যে গান গাওয়া হয় প্রেমের দেবীর ভেনাস বা সুরার দেবী বেকাসের প্রশংসায়, সেই গানগুলোকেও যেন তোমার গান সারপাস করে গেছে, এবং যা প্রকাশ করতো অফুরন্ত স্বর্গীয় অনুভূতির আনন্দকে। আমি তো সেই গানগুলো শুনিনি যখন যখন গান করা হতো কোনো দেবীর উদ্দেশ্যে, কোনো প্রেজ করছে কাউকে, তাহলে সেই প্রেজ করার যে গান হতো, দেবীদের উদ্দেশ্যে যে গান হতো, আমি তো সেই গানগুলো শুনিনি, কিন্তু আমার মনে হয় যে তোমার গানগুলো যেন সেরকমই, ঠিক আছে। কোরাস হিমনিয়াল, তাহলে এখানে বলছে কোরাস হিমনিয়াল অর ট্রায়াম্ফান্ট চ্যান্ট, তাহলে আমরা কখন গান করি, যখন কোনো বিয়ের সময় আমরা গান করি। তো এখানে কিন্তু প্রত্যেকটা লাইনের কিন্তু তুমি অনেকভাবে এটা মিনিং বের করতে পারবে, ঠিক আছে। কোরাস হিমনিয়াল, তাহলে আমরা কখন গান করি, হিমনিয়াল মানে হচ্ছে বিয়ের গান, অথবা বিয়ের দেবীকে উদ্দেশ্য করে যে গান গাওয়া হয় সেই গান, ঠিক আছে। অর ট্রিমফল চ্যান্ট, যখন আমরা কোথাও বিজয়ী হই, কোনো রাজা যখন বিজয়ী হই তখন যে গান করা হয়। ম্যাচড উইথ দাইন উড বি অল বাট অ্যান এমটি ফন্ট অ্যাট আ থিং হোয়ারিন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান। তাহলে কি বলছে, যেটা আমি প্রথম এই প্যারাটাতে বলেছিলাম, আগের প্যারাটাতে, তাহলে আমরা কখন গান করি, যখন বিয়ে হয় তখন আমরা গান করি, বিয়ের দেবীর উদ্দেশ্যে গান করি, অথবা কোনো আমরা বিজয় হয়েছে তখন আমরা গান করি। তোমার ম্যাচ দ্য উইথ দাইন উড বি অল, তোমার গানের সাথে যদি সেগুলোকে তুলনা করি, তাহলে সেগুলো যেন বাট অ্যান এমটি ভন, যেন সেটা যেন একটা এমটি, শূন্য হয়ে যাবে যখন আমরা সেই গানগুলো তোমার গানের সঙ্গে তুলনা করব। এবং
আ থিং হোয়ার ইন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান। তাহলে আমাদের গানগুলোর মধ্যে যেন একটা ত্রুটি সবসময় থেকে যায়, কারণ আমাদের গানগুলো একটা উদ্দেশ্যের জন্য গাওয়া হয়। যেটা বললাম, যখন আমাদের বিয়ে হয় তখন গান গাইছি, যখন আমরা আনন্দে থাকি, যখন আমরা বিজয় পাচ্ছি তখন আমরা গান গাইছি, কিন্তু তোমার গানের মতো কিন্তু স্বতঃস্ফূর্ত নয়। আবার সেই জিনিসটাই বলবে, দেখো, হোয়াট অবজেক্ট আর ফাউন্টেন, হোয়াট অবজেক্ট আর দ্য ফাউন্টেন। তুমি তোমার গানের কি উৎস, কি মানে কি উৎস থেকে তুমি গান গাইছো। হোয়াট অবজেক্ট আর দ্য ফাউন্টেন্স, তোমার গানের উৎসটা কি। অর অফ দাই হ্যাপি স্ট্রেন, তাহলে কি তোমার এই গানের আনন্দটা কোথা থেকে আসছে, কোন আনন্দে তোমার এই গান আসছে। হোয়াট ফিলস ওয়েভস অ্যান্ড অর মাউন্টেন্স, তাহলে কোন প্রান্তর অথবা কোন ঢেউ, কোন পর্বত থেকে এই গান আসছে। হোয়াট শেপস অফ স্কাই অর প্লেন, কোন সমতল ভূমি থেকে এই গানটা আসছে। হোয়াট লাভ অফ দাই ওন কাইন্ড, হোয়াট ইগনোরেন্স অফ পেন, তাহলে তুমি কোন দুঃখ ভুলছো, বা তুমি এই কোন ভালোবাসা তুমি উজাড় করছো, বা কোন দুঃখ তুমি ভোলার জন্য এই গান গাইছো, বা আমরা যে পৃথিবীর যন্ত্রণা এড়িয়ে আমরা যে গানগুলো করি, মানে সেটা কি তোমার গানের সঙ্গে তুলনা করা যাবে। মানে এরকম একটা বলছে যে কোথা থেকে তোমার এই গানটা আসছে। উইথ দাই ক্লিয়ার কিন জয়েন্স, তাহলে তোমার যে একটা মানে একটা স্বতঃস্ফূর্ত একটা আনন্দ, তোমার একটা বিশুদ্ধ যে একটা আনন্দ, ল্যাঙ্গার ক্যান নট, যেটাকে কোনোদিন ক্লান্তি ছোঁয়নি। এখানে দেখবে কবি অনেক সুন্দর সুন্দর লাইন বলেছেন। ল্যাঙ্গার মানে তোমার গানটা যেন স্বতঃস্ফূর্ত আনন্দ দিচ্ছে, এবং ল্যাঙ্গার ক্যান নট বি মানে তোমাকে যেন কোনো দিনই ক্লান্তি টাচ করেনি। সোয়াডো অফ অ্যানোয়েন্স, তুমি যেন কোনো দিনই বিরক্তির কোনো ছায়া তোমার গানে আসেনি, বা বিরক্তির কোনো ছায়া দেখোনি। নেভার কেম দেয়ার নিয়ার দি, যেন তোমার কোনোদিন কাছেই আসেনি ক্লান্তি, বিরক্তি। দাও লাভেস্ট বাট নেভার নিউ লাভ স্যাটিটি, স্যাটিটি মানে হচ্ছে আমরা যখন তোমার স্যাটিসফ্যাকশন থেকে আসছে, তাহলে কি বলছে, তুমি ভালোবেসেছো, তুমি উজাড় করে ভালোবেসেছো, কিন্তু তোমার ভালোবাসাটা যেন পার্থিব নয়। দেয়ার পর ইট নেভার স্যাড, এটা কখনো স্যাড হয় না যখন এটা স্বতঃস্ফূর্ত হয়েছে, যখন এটা স্যাটিসফ্যাকশন পেয়ে যায়। তাহলে এখানে দেখবে কবি বলছে যে এটা এরকমভাবে বোঝানো যেতে পারে যে যখন আমরা কাউকে ভালোবাসি, আমরা যখন কারো প্রেমে পড়ছি, সে প্রেমটা আমাদের কতদিন থাকে, যতদিন না পর্যন্ত আমরা পুরোপুরি স্যাটিসফাই হয়ে যাই। আমরা অনেক কিছুদিন আমাদের লাভ রিলেশনশিপটা চলার পর আমরা যখন পুরোপুরি একে অপরের প্রতি স্যাটিসফাইড হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমাদের প্রেমটা কিন্তু কমে যাচ্ছে, তখন আমরা কিন্তু স্যাড হয়ে পড়ছি। তাহলে আমাদের লাভটা, আমাদের মাঝে ক্লান্তি আসে, আমাদের মাঝে বিরক্তি আসে, আমরা যখন কাউকে ভালোবাসি, সেই ভালোবাসাটাও যেন বেশি দিন মানে স্টে করে না। এখানে কবি বলছে যে তুমি তো যেন সেই জিনিসটা কখনো ফিলই করোনি, যে একটা লোককে ভালোবাসার পর যখন পুরোপুরি স্যাটিসফাই হয়ে যায়, তখন যে একটা মানে একটা বোরডমনেস আসে, তখন যে একটা তোমার একে অপরের প্রতি একটা মানে স্যাটিসফ্যাকশন আসার পর যখন একটা আমরা একে অপরের সঙ্গে থাকতে আমরা স্যাড ফিল করি, সেই জিনিসটা যেন তুমি কখনো ফিল করোনি। তাহলে এখানে হয়তো কবি তার এবং মেরি সেলির রিলেশনশিপটা, বা আমাদের হিউম্যান লাইফে আমরা হিউম্যানরা কতটা আলাদা, সেটা বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে। ওয়াকিং অর অ্যাসলিপ, ওয়াকিং অর অ্যাসলিপ, দাও অফ ডেথ মাস্ট ডিম, তাহলে কি বলছে, তুমি জেগে থাকো বা ঘুমিয়েই থাকো, তুমি অবশ্যই মৃত্যুর সম্বন্ধে প্রকৃত সত্যিটা জানো। তাহলে একটা সেইন্ট দেখবে, সে সবসময় হাসি থাকে, সে সবসময় খুশি থাকে, তার মধ্যে কোনো রাগ নেই, তার মধ্যে কখনো তোমার দুঃখ নেই। যেমন রামকৃষ্ণকে দেখে নাও, বা কোনো এরকমই কোনো মহাপুরুষকে, তার কারণ সে জানে দ্য রিয়েল ট্রুথ ইজ নোন বাই হিম অর দ্য সেইন্ট, তাহলে সেই সত্যটা যেন সে জানে। এখানে পাখিটাও, তার মধ্যে মৃত্যু ভয়ও নেই, কারণ সে জানে যে সে তোমার মৃত্যুটা কি জিনিস, তাই সে হচ্ছে অবিনশ্বর। তাহলে দাও অফ ডেথ মাস্টিং, তুমি জানো থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ, তাহলে জিনিসগুলো থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ, তাহলে কি বলছে যে ইউ নো, তুমি
মৃত্যুর সম্বন্ধে আরও বেশি গভীরভাবে যেন আমাদের থেকে দেন উই মর্টালস ড্রিম, আমরা আমরা যতটা না ইম্যাজিন করতে পারি তুমি তার থেকেও, বা আমরা যতটা না ড্রিমে ভাবতে পারি তুমি তার থেকেও বেশি জানো। অর দাও কুড দাই নোটস ফ্লো ইন সাচ আ ক্রিস্টাল স্ট্রিম, তাহলে কি তোমার গানগুলো যেন একটা ক্রিস্টালের মতো, মানে তোমার গানগুলো যেন পরিষ্কারভাবে বয়ে আসতে পারে, একটা সুন্দর একটা ক্রিস্টাল স্ট্রিম দিয়ে বয়ে আসতে পারে, বিকজ ইউ নো the real truth, the universal truth, the eternal truth, but we don't know all these things. Okay, now we look before and after, তাহলে আমরা কেন সুখী হতে পারি না? why we never be happy? কারণ আমরা সবসময় উই লুক বিফোর মানে আমাদের ভবিষ্যৎ এবং এবং আফটার, এবং তারপরে কি হবে, মানে আমরা আমাদের পাস্ট এবং ফিউচার নিয়ে অলওয়েজ কনসার্ন, উই আর অলওয়েজ কনসার্ন উইথ আওয়ার পাস্ট অ্যান্ড ফিউচার। তার জন্য আমরা যেন প্রকৃত আনন্দটা কখনো পাই না। অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, এবং আমরা তার পিছনে ছুটি যেটা আমরা কখনোই পেতে পারবো না, হোয়াট ইজ নট, বা আমরা সেটার পিছনে ছুটি, অবান্তর আমাদের ছোটা থাকে। আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ fraught, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেলস আউট স্যাডেস্ট থট। এটা খুব বিউটিফুল লাইন এবং খুব ফেমাস একটা লাইন। তাহলে কি বলছে, আমাদের দেখবে সিনসিয়ারেস্ট লাফটার, আমরা যখন সিনসিয়ার মানে কি, খুব মানে সিরিয়াস যেটার ব্যাপারে, তাহলে আমরা দেখবে আনন্দ পাই, আমরা কোনো সময় আনন্দ পাচ্ছি, আমরা হাহা করে হাসছি, কিন্তু আমাদের সিনসিয়ারেস্ট লাফটারটা কখন আসবে, যখন দেখবে আমাদের দুঃখ থেকে কোনো একটা আনন্দ, কোনো একটার জন্য আমরা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছি এবং সেটা যখন আমরা ফাইনালি পেলাম, প্রথমে আমরা কাঁদবো তারপর হাসবো, সেটা হচ্ছে আমাদের আসল জয়, আসল লাফটার। তাহলে কি বলছে, আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ব্রট, সেটা কোনো একটা গভীর দুঃখ থেকে কিন্তু আমাদের সেই তোমার হাসিটা আসে। আবার সুইটেস্ট সং দেখবে আমরা অনেক অনেক গানই শুনি, কিছু কিছু গান আছে দেখবে যেমন যেগুলো আনন্দের গান, সেই গানগুলো দেখবে যতটা না ফেমাস হয়, যে গানগুলো অনেক দুঃখ বহন করে আসছে সেটা যেন আমাদের কাছে অনেকটা বেশি সুইটেস্ট, অনেকটা বেশি সুইটার, অনেকটা বেশি আমাদের কাছে মধুর। যেমন দেখবে লাগ যা গালে, তারপর দেখবে আজ জানে কি জিত না করো, তারপর দেখবে একটা গান আমার খুব নিজের খুব ভালো লাগে, আগলে যেন মুঝে বেটিয়া না করো। তাহলে এই গানগুলো একটা খুব পেইন, খুব দুঃখ থেকে আসছে, কিন্তু এটাই আমাদের কাছে একটা সুইটেস্ট সং তৈরি হচ্ছে, কারণ আওয়ার সুইটেস্ট সং কামস ফ্রম হোয়ার দ্য আওয়ার স্যাডেস্ট সং বিলং, আমাদের স্যাডেস্ট থটগুলো যেখানে বিলং করছে সেখান থেকে কিন্তু আমাদের গানগুলো আসছে। নাও yet if we could scorn, তাহলে কি বলছে, yet if we could scorn hate or and pride and fear, if we were things born not to shed a tear, I know not how the joy we ever should come near। তাহলে কি বলছে, if we could scorn, যদি আমরা এর ঊর্ধ্বে যেতে পারি, hate and pride and fear, ঘৃণা, অহংকার এবং ভয়ের, ইফ উই ওয়ার থিংস বর্ন, তাহলে যদি মানুষরা যে এইটা নিয়েই তো জন্মেছে, আমরা যদি এগুলো ছাড়া জন্মাতাম, নট টু শেড আ টিয়ার, চোখের জল না ফেলার জন্য যদি আমরা জন্মাতাম, তবুও আই নো নট হাউ দ্য জয় উই এভার শুড কাম নিয়ার, তাহলে তবুও কিন্তু আমরা জানতে পারতাম না, যদি আমাদের মধ্যে প্রাইড, হেট্রেড, ফিয়ারনেস এগুলো যদি নাও থাকতো, আমরা যদি এই কান্না নিয়ে নাও জন্মাতাম, তবুও যেন তোমার গানের সামনে আমরা যেতে পারতাম না, উই নো নট হাউ দ্য জয় উই এভার শুড কাম নিয়ার, তোমার এই জয়ের সামনে আমরা যেন যেতে পারতাম না। ওকে, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। ওকে, নাও বেটার দ্যান অল দ্য মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড, তাহলে কি বলছে যে সমস্ত গান, বেটার দ্যান অল মেজার, সমস্ত গান অফ ডিলাইটফুল সাউন্ড, আনন্দের সুরের থেকেও, বেটার দ্যান অল দ্য ট্রেজার্স, সমস্ত রকম পৃথিবীর যা ট্রেজার আছে, যা ধন মাণিক্য আছে, বা বেটার দ্যান অল ট্রেজার্স অ্যান্ড দ্যাট ইন বুক আর ফাউন্ড, মানে সমস্ত বইয়ের সমস্ত সম্পদ যদি আমরা পৃথিবীর এক করে দিই, দ্যাট ইন বুক, যেটা বুকের বইয়ে আমরা পাই, সেই বই থেকে, মানে বই থেকে আমরা যে জ্ঞান পাবো, আমরা পৃথিবীর যদি সম্পদ এক করে দিই, আমাদের সমস্ত গান যদি আমরা এক করে দিই, দাই স্কিল টু পোয়েট ওয়্যার দাউ স্কর্নার অফ দ্য গ্রাউন্ড, তাহলে তবুও তুমি বেশি গান গাইতে আমাদের থেকে দক্ষ থাকবে, এবং সর্বদা সেটা যেন মাটি থেকে অনেক দূরে আকাশের মধ্যে উড়ে যাবে, মানে সেটা আমরা তোমাকে ছুতে পারবো না, আমাদের সমস্ত সম্পদ, আমাদের সমস্ত বুকিস নলেজ, আমাদের সমস্ত গান যদি আমরা
উজাড় করেও দিই, তবুও তোমাকে ছুতে যেন আমরা কিছুতেই পারবো না। টিচ মি হাফ দাই গ্ল্যাডনেস। তাহলে কি বলছে লাস্ট লাইনটা, টিচ মি হাফ দাই গ্ল্যাডনেস, তুমি তোমার এই যে আনন্দ, অফুরন্ত যে আনন্দ, তার হাফ, অর্ধেকটাই আমাকে একটু শেখাও। দাই দ্যাট দাই ব্রেন মাস্ট নো, যেটা একমাত্র তোমার ব্রেন, তুমিই একমাত্র যেটা জানো, তোমারই যেটা জানা। সাচ হারমোনিয়াস ম্যাডনেস, যেটা কি হচ্ছে তখন যেটা একটা পরম আনন্দ দিচ্ছে, তখন যেটা আমাদের একটা হারমোনিয়াস, একটা পরম আনন্দ যেটা আমাদেরকে দেয়। ফ্রম মাই লিপস উড ফ্লো, আমার ঠোঁট থেকে যেটা যেন বেরিয়ে আসে। দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন অ্যান্ড অ্যাজ আই এম লিসনিং নাও। তাহলে কি বলছে, তুমি তোমার আনন্দের পুরোটা আমাকে দিতে হবে না, হাফটাই আমাকে শেখাও। কেন তুমি, কিভাবে তুমি এত আনন্দে থাকতে পারো, যেটা একমাত্র তুমিই জানো। দ্যাট দ্য ব্রেন মাস্ট নো, যেটা একমাত্র তুমিই জানো। এবং সাচ হারমোনিয়াস ম্যাডনেস, যেটা আমাদের একটা মানে একটা পরম আনন্দের যে গান, সেটা যেটা তুমি একমাত্র জানো, প্লিজ সেটা আমাকে শেখাও, যেন সেটা আমার ঠোঁট দিয়ে বেরিয়ে আসে পৃথিবীর বুকে। এবং দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন অ্যাজ আই অ্যাম লিসনিং, যেন সে আমার আমি যেমন তোমাকে এখন শুনছি, পৃথিবীর লোকরাও যেন আমাকে সেভাবে শুনতে পাও, সেইভাবে আমাকে একটু শেখাও। তাহলে এখানে কি লাস্ট পর্যন্ত কবি তার কাছে কি প্রার্থনা করছেন। প্রথমেই তিনি তাকে একটা স্পিরিট বলেছিলেন, তিনি তো এই পৃথিবীরই কেউ নন। তাহলে এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য তার কাছে যেন কিছুই না। এবং তাই লাস্টে কবি বলেন যে প্লিজ টিচ মি দাই হাফ গ্ল্যাডনেস, তোমার আনন্দের অর্ধেকটা যেন আমাকে শেখাও, যেন আমিও পৃথিবীর বুকে এরকমভাবেই গান গাইতে পারি, যেন পৃথিবীর লোকরা আমার গান শুনে যেন সেটাই উপলব্ধি করতে পারে। সো থ্যাংক ইউ ফর গিভিং your time, and I want to stop it now because it's already I think 1 hour complete. Okay, thank you very much for giving your time, and if you have any queries you can write it, and যদি আমার দ্বারা কোনো লাইনে বোঝাতে কোনো ভুল হয় সেটাও আমাকে প্লিজ ধরিয়ে দেবে, কারণ আমি পুরোপুরি বেঙ্গলি ট্রান্সলেশনটা নিয়ে বসেছি, কারণ এটা অতটা সহজ পোয়েম কিন্তু নয়। ওকে, থ্যাংক ইউ।